হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আমি এবিটি এর টেস্ট পেপারের থার্ড সেমিস্টারের কেমিস্ট্রি যে কোশ্চেনগুলো আছে প্রথম SC10 পেজে যেটা আছে সেটা আমরা শুরু করব। দেখো কি বলা আছে, 90 গ্রাম জলে 12 গ্রাম একটু অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন পদার্থ দ্রবীভূত করলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ 750 mmHg হয়। দ্রাবটির আণবিক ভর নির্ণয় করো। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে এসছে। ফর্মুলাটা দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ফর্মুলা আমরা কি জানি, P1 নট মাইনাস হচ্ছে P1 বাই হচ্ছে P1 নট সমান সমান হচ্ছে x2। তাহলে x2টাকে আমি যদি আর একটু ফার্দার এটাকে ডিভাইড করে দিই তাহলে দেখো P1 নট মাইনাস হচ্ছে P1 বাই হচ্ছে P1 নট। x2টা হচ্ছে মোল ভগ্নাংশ কার, দ্রাবের। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশকে যদি আমি ভেঙে নিই তাহলে কি হচ্ছে N2 বাই হচ্ছে N1 প্লাস N2। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার অফ মোল। এবার নাম্বার অফ মোল যেটা আছে N1টাকে আমি কি করতে পারি, এখান থেকে অ্যাভয়েড করে দিতে পারি। ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। এখানে P1 নট মাইনাস হচ্ছে P1 বাই হচ্ছে P1 নট, এটাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্র। N2 এর ক্ষেত্রে আমি এটা ধরে নিলাম যে এটা W2 বাই হচ্ছে কী আছে বলো আমাদের M2, আর নিচে যেটা আছে N2টাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের লঘু দ্রবণের ক্ষেত্রে আমাদের কোলিগেটিভ প্রপার্টিটা প্রযোজ্য। ঠিক আছে, তার জন্য এই N2 এর ভ্যালুটা আমি এখান থেকে অ্যাভয়েড করতে পারি। তাহলে এটা কত আসছে, এটা W1 বাই M1। ঠিক আছে, এবার এই দিক থেকে আমাদের এখানে নিয়ে আসছি ক্যালকুলেশনের জন্য। দেখো P1 নট যেটা জলের ক্ষেত্রে বলেছে কত হবে 180 m বা 760 mmHg, আর আমাদের P1 বলা আছে 750। ঠিক আছে, তার নিচে যেটা আছে P1 নট সেটা হচ্ছে 760। এরপরে দেখো W2 বাই M2, W2 বলা আছে কত 12 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন পদার্থ। তাহলে 12 উপরে লেখো, আর M2 যেটা সেটাই আমাদেরকে বের করতে বলেছে, তাহলে M2 বের করব। এরপরে যেটা আছে W1 নিচে আছে, W1 কত জল 90 গ্রাম। ঠিক আছে, যেটা হচ্ছে সলভেন্ট, এবং জলের আণবিক ভর কত 18। ঠিক আছে, এবার ক্যালকুলেট করো, তাহলে 10 বাই হচ্ছে 760, উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে কাটাকাটি যদি করো তাহলে 5m2। ঠিক আছে, এটা যদি আমরা কেটে দিই কত আসবে, M2 সমান সমান হচ্ছে 12 ইন্টু 76 বাই হচ্ছে 5। এটাকে যদি আমি 5 দিয়ে কেটে দিই তাহলে এটাতে যদি গুণ করা হয়, এখানে পয়েন্টটা 6 আছে, 76 আছে, সেটাকে আমি 5 করে নিলাম। ঠিক আছে, তাহলে 15 12 যদি গুণ করি তাহলে কত আসবে, 30 দিয়ে যদি 6 3 6 18, 180-র কাছাকাছি আসছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, বি এরটা 180 গ্রাম। ক্লিয়ার হলো, বোঝা গেল তো? এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনে আমরা যাব। 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, যে নিম্ন তো কোনটি জলীয় দ্রবণের হিমাঙ্ক সর্বোচ্চ হবে, মানে এদের মধ্যে হিমাঙ্ক সর্বোচ্চ হবে। তাহলে এটা কিভাবে করতে হবে, দেখো হিমাঙ্ক সর্বোচ্চ বলেছে, তাহলে এটাকে যদি KCl আছে, KCl এর ক্ষেত্রে আয়ের ভ্যালু কত আসবে 2 আসবে। ঠিক আছে, গ্লুকোজের ক্ষেত্রে কত আসবে, এটা 1 আসবে, এটা আমরা জানি। ঠিক আছে, আয়ের যদি ফর্মুলা যদি না জানা থাকে তাহলে এখানে লিখতে পারো, আয় যেটা আছে এটা কি বলেছে সবই বিয়োজন হবে। ঠিক আছে, ভাঙবে, তাহলে এটা 1 প্লাস হচ্ছে n-1 আলফা। 100% যদি ডিসোসিয়েশন হয় তাহলে 2, 100/100 কেটে গেল, তাহলে 2 - 1 কত আসছে 1, 1 + 1 2 আসবে। ঠিক আছে, এটা সংযোজনের ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটার ক্ষেত্রে আয়ের ভ্যালু কত আসবে, আয়ের ভ্যালু হচ্ছে Na দুটো আছে, SO4 একটা 3 আসবে। আর এই ক্ষেত্রে যেটা আয়ের ভ্যালুটা আসবে সেটা কত থেকে কতর মধ্যে যেতে পারে, এটা তো ডিসোসিয়েট হবে কিছুটা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য 1-এর থেকে বেশি হবে। ঠিক আছে, আয়ের ভ্যালু কি আছে, সেটা 1-এর থেকে বেশি হবে। কতটা বেশি সেটা আমাদের জানা নাই, কিন্তু 1-এর থেকে বেশি হবে। এবার তোমাকে বলা হয়েছে হিমাঙ্ক সর্বোচ্চ হবে, তাহলে ফর্মুলাটা আমাদের কি, ডেল্টা TF I ইন্টু KF ইন্টু হচ্ছে মোলালিটি। তাহলে যার ক্ষেত্রে আয়ের ভ্যালু বেশি হবে তার এই যে টোটাল ভ্যালুটা সেটা কি হবে, বাড়বে। তাহলে সব থেকে বেশি আয়ের ভ্যালু কার আছে 3, বোঝা গেল? তাহলে 3-র ক্ষেত্রে ডেল্টা TF এর ভ্যালুর মান কি হবে, সব থেকে বেশি। যার ভ্যালু সব থেকে বেশি হবে ডেল্টা TFটা আমরা আবার কি জানি, ভালো করে দেখো, ডেল্টা TF যেটা আছে সেটা কিন্তু TF যেটা পিওর অবস্থায় ছিল, পিওর অবস্থার থেকে যেটা সলিউশানের হবে সেটা কিন্তু কম হবে। তাহলে একটা জিনিস ভালো করে ভাবনা চিন্তা করো,
আয়ের ভ্যালু যার বেশি তার ডেল্টা টিএফ এর মান বেশি। বোঝালো? ডেল্টা টিএফ এর মান বেশি হওয়া মানে কি? মানে হচ্ছে এই যে ডিফারেন্স আছে এটা পিওর অবস্থায় সলভেন্টের কি আছে, পিওর অবস্থায় সলভেন্টের এটা হিমাঙ্ক, এটা তো ফিক্সড। তাহলে এই ভ্যালুটা যার যত কম তার ক্ষেত্রে ডেল্টা টিএফ এর মান কি হবে? তত বেশি। বুঝতে পারলাম? দেখো এইটা তো ফিক্সড, তাহলে এইটা যত কম তত বেশি হবে। তাহলে কোশ্চেনে বলা হয়েছে জলীয় দ্রবণের হিমাঙ্কের অবনমন বলেনি। যদি বলতো হিমাঙ্কের অবনমন তাহলে আই যার বেশি তাহলে তারটা বেশি হতো। ক্লিয়ার? এখানে বলেছে হিমাঙ্ক মানে দ্রবণ যেটা তৈরি হবে তার হিমাঙ্ক মানে এইটা কার বেশি হবে। তাহলে যার ক্ষেত্রে আয়ের মান কম তার ডেল্টা টিএফ এর মান কম হবে। ডেল্টা টিএফ এর মান কম হলে এই দুটোর যে ডিফারেন্স এটা তো বেশি, এই ডিফারেন্সটা কম হওয়ার জন্য এটা বেশি হবে। তার জন্য আমাদের অ্যান্সার হবে কি? গ্লুকোজ। কারণ গ্লুকোজের ডেল্টা টিএফ এর মান কম, ডেল্টা টিএফ এর মান কম হওয়ার কারণে এই যে ডিফারেন্স সেটাও কম। ডিফারেন্স যদি কম হতে হয় তাহলে এটাকে বেশি হতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বরে কি বলা হয়েছে? 3 নম্বরে বলা হয়েছে যে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা কেএফ এর মান যত বেশি হবে দ্রবণের হিমাঙ্ক তত বেশি হবে। এখানে ভালো করে জিনিসটা বুঝতে হবে, এটা দ্রবণের হিমাঙ্ক বলেছে। ফর্মুলাটা কি? ডেল্টা টিএফ কেএফ ইন্টু এম। ঠিক আছে? তাহলে কি বলেছে দেখো, মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক কেএফ এর মান যত বেশি হবে তাহলে এইটার মান বেশি যদি হয় তাহলে এইটা অবশ্যই বেশি হবে। আর এইটা যদি বেশি হয় এটা কি? এটা হচ্ছে ডেল্টা টি এফ, এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন, কিন্তু চেয়েছে হিমাঙ্ক। তাহলে ডেল্টা টিএফ আগের মতোই। তাহলে এটা পিওর অবস্থায় যেটা ছিল দ্রবণে তার থেকে কি হতে হবে? দ্রবণে ভ্যালুটা যত বেশি হবে, এটা যত বেশি হবে তত কিন্তু ডেল্টা টিএফ এর মান কি হবে? কম হবে। তাহলে কোশ্চেন বলেছে যদি কেএফ এর মান বেশি হয়, কেএফ এর মান বেশি হলে ডেল্টা টিএফ এর বা দ্রবণের হিমাঙ্কের অবনমন বেশি হবে, কিন্তু এই যে দ্রবণের হিমাঙ্ক সেটা কিন্তু কম হতে হবে, তবে তো এটা বেশি হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে প্রথমেরটা ভুল কোথায় আছে দেখো, এ সঠিক নয়, এটাই অ্যান্সার হয়ে গেল তাহলে আমাদের। তারপর আমরা চেক করে দেখব দ্রবণের হিমাঙ্কের অবনমন দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে। হ্যাঁ অবশ্যই, কারণ যে সলভেন্ট তুমি ব্যবহার করবে তার কেএফ এর মান ডিপেন্ডেন্ট তো, তাই তো? জলের ক্ষেত্রে আলাদা হবে, অন্য যদি তুমি সলভেন্ট নাও তার ক্ষেত্রে আলাদা হবে, তাহলে তার প্রকৃতির ওপর নির্ভর করে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 0.1 মোলার জলীয় দ্রবণের BaNO3 এর বিয়োজন মাত্রা 87% হলে ভ্যান টপ গুণকের মান কত হবে? ভ্যান টপ ফ্যাক্টর বিয়োজন মাত্রার ক্ষেত্রে আমরা জানি I = 1 + n-1 আলফা। তাহলে এখানে আলফার ভ্যালু কত দেওয়া আছে দেখো, আলফার ভ্যালু দেওয়া আছে 87%, তার মানে হচ্ছে 87/100 মানে হচ্ছে 0.87। ঠিক আছে? 0.87 এটা আলফার ভ্যালু। এবার বলা হয়েছে BaNO3, তাহলে BaNO3 যদি হয় তাহলে এটাকে ভাঙলে কি পাবো? এটাকে ভাঙলে পাওয়া যাবে Ba+2 প্লাস হচ্ছে 2NO3-। তাহলে n এর ভ্যালু কত আসছে এখানে? কটা পেয়েছি আমি? 1 2 3 3। তাহলে এখানে বসিয়ে দাও 1 + 3 - 1, আলফার মান হচ্ছে কত আছে? 0.87। তাহলে গুণ করে দেখো কত আসছে? 1 + 2 × 0.87। ঠিক আছে? তাহলে কত হবে? 1 প্লাস, তাহলে এটা হচ্ছে 2.74। 2.74 অ্যান্সার আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল? বোঝা গেল তো? দেখো ভুল বিবৃতিটি নির্বাচন করো। বেনজিন ও টলুইনের মিশ্রণ হচ্ছে কি একটা আদর্শ দ্রবণ? হ্যাঁ অবশ্যই আদর্শ দ্রবণ। প্রমাণ স্যালাইন দ্রবণে প্রায় 0.9% NaCl থাকে। এখানে একটা জিনিস দেখো, আমরা জানি 0.84%, কিন্তু লেখা আছে কি? লেখা আছে প্রায়, এখানে দেওয়া আছে প্রায়। তাহলে এটাকে আমি কনসিডার করছি। ঠিক আছে? তারপর দেখো জল অপেক্ষা ইথানলের বাষ্পচাপ বেশি। জল অপেক্ষা ইথানলের বাষ্পচাপ বেশি মানে কি? জলের বয়লিং পয়েন্ট যেহেতু বেশি, ইথানলের কম, তাই অবশ্যই ইথানলের কী হবে? বাষ্পচাপ বেশি হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটাও ঠিক।
আর এটাকে আমি কনসিডারে রেখেছি, যদি কোনো অ্যান্সার না পাই তাহলে সেটাকে আমি ওটা ভুল হিসাবে নেব, ঠিক আছে। তার আগে দেখো ডি নম্বর, অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণ হলো দ্রবণের শুধুমাত্র দ্রাবের সংযোজন, না দ্রাবের বিয়োজনও ডিপেন্ড করে, তাহলে এটাকে আমাকে অ্যান্সার নিতে হলো। ক্লিয়ার হলো? এরপর 6 নম্বর কোশ্চেন, 6 নম্বরে বলা হয়েছে ফেরিক হাইড্রক্সাইড সলকে তঞ্চিত করতে নিম্নের কোনটি সবচাইতে উপযুক্ত। সবচাইতেও এটা সুলজেহার্ডির প্রিন্সিপালে বলা হয়েছে যে আয়নের সংখ্যা যত বেশি হবে, চার্জের সংখ্যা যত বেশি হবে, ঠিক আছে, তঞ্চন দেখতে পাবো। তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কী পাবো, 2K প্লাস হচ্ছে SO4 2 মাইনাস, তাহলে দুটো মাইনাস আছে এখানে। এটাকে যদি ভাঙি তাহলে 4K প্লাস হচ্ছে FeCN6 4 মাইনাস, তাহলে এখানে 4 মাইনাস পেয়ে গেলাম একটা আয়ন, ঠিক আছে। এটাকে যদি তুমি ভাঙো তাহলে Ca+2 প্লাস হচ্ছে 2Cl মাইনাস, মানে 2 প্লাস, এটাকে ভাঙলে 3K প্লাস হচ্ছে FeCN6 3 মাইনাস, তাহলে সব থেকে বেশি কে 4 মাইনাস, তাহলে এটাই হবে অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সোডা ওয়াটার একটি কোলয়েডীয় দ্রবণ বিস্তার দশা। সোডা ওয়াটারে কি থাকে? সোডা ওয়াটারে, তাহলে সেক্ষেত্রে কি থাকে সোডা ওয়াটারে আমরা দেখতে পাবো যদি সিপি খুলি তাহলে বুদবুদ করে একটা গ্যাস বেরোয়, সেটা কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে গ্যাস বিস্তার দশা হচ্ছে গ্যাস, ঠিক আছে, আর বিস্তার মাধ্যম কি তরল, ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথমে হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে তরল, তাহলে গ্যাসীয় তরল, এই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বহু অনুসংগঠিত কোলয়েড হলো কি? স্টার সল, জিলেটিন সল, মিশেল। এক্ষেত্রে কি হবে বলো? এটা আমরা মাল্টি মলিকুলার যে কোলয়েড আছে, ঠিক আছে, সেটা হচ্ছে সালফার একটা এক্সাম্পল। নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনগুলো সত্য বা সঠিক, ঠিক আছে, কোনগুলো সত্য বা সঠিক। দেখো প্রথমে দেওয়া আছে H3PO3, P ডবল বন্ড অক্সিজেন, এখানে O, এটা H, এটা O, এটা H, এটা হচ্ছে H। তাহলে H3PO3 ক্ষেত্রে শুধুমাত্র এই দুটোই কি অ্যাসিডিক, মানে দ্বিক্ষারীয়, তার মানে এটা ভুল, ঠিক আছে। তারপর Na3PO3-র অস্তিত্ব নেই, হ্যাঁ অবশ্যই ঠিক, কারণ এই যে অ্যাসিডিক হাইড্রোজেনকে রিপ্লেস করবে কে? রিপ্লেস করবে সোডিয়াম, তাহলে এটা হওয়ার কথা ছিল কি, যদি সোডিয়াম দিয়ে রিপ্লেস করানো হয়, NaOH যদি দেওয়া হয় তাহলে কি হবে, এটা P ডবল ও, এখানে ONA হবে, ঠিক আছে, এটাও কি হবে ONA, আর এর সঙ্গে কি আছে H, এটা তো রিপ্লেস হবে না, তাহলে এটার অস্তিত্ব নাই, মানে এটা ঠিক আছে 2 নম্বরেরটা, বোঝা গেল। তারপর বলা হয়েছে NaH2PO4 একটি অ্যাসিড লবণ, না অ্যাসিড লবণ না, Na2HPO4 মানে এইটা যেটা আছে সেটা একটা সমিত লবণ, হ্যাঁ অবশ্যই ঠিক, তাহলে 2 আর 4 ঠিক, 2 আর 4 মানে কি বি এরটা হবে ঠিক আমাদের। আশা করি বুঝতে পেরেছো। NaF3 আর্দ্র বিশ্লেষিত না হলেও NaCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, তার কারণটা কি? কারণ Cl এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, এটা আমরা জানি, তাই তো। তাহলে কি হবে এটা Cl এর সি নম্বর অ্যান্সার হবে। এরপরে যেটা আছে 16 নম্বর শ্রেণীর মৌলের ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান। 16 নম্বর যে শ্রেণীটা আছে, ঠিক আছে, সেইটা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি সব থেকে কম হচ্ছে অক্সিজেনের, এটা মনে রাখতে হবে। ওপর থেকে যখন নিচে আসবো, ঠিক আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আছে, তাহলে এক্ষেত্রে সব থেকে বেশি অক্সিজেনের থেকে সালফারের বেশি, তারপরে আসছে সেলেনিয়াম, তারপরে আসছে টেলুরিয়াম, এবং তারপরে হচ্ছে সব থেকে কম অক্সিজেন। এটা কোথায় আছে? অক্সিজেন একদম লাস্টে, এইটা, তাহলে অপশান সি। এটা ডাইরেক্ট তোমাদের বই থেকে কমন আছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, নিচের কোন যৌগটিতে পারক্ষ বন্ধন আছে? এই যে H2H2O8 আছে, H2H2O8, এটা কি? এটা হচ্ছে মার্শাল অ্যাসিড, তাই না? আর আমরা জানি কি মার্শাল অ্যাসিডে কি আছে? মার্শাল অ্যাসিডে পারক্ষ বন্ড আছে, এটা হচ্ছে মার্শাল অ্যাসিড, বুঝা গেল? মার্শাল অ্যাসিডে কি আছে? পারক্ষ বন্ড আছে। এরপরে দেখো কি আছে, নিচের কোন জোড়াটি যথাক্রমে অন্ত হ্যালোজেন। আগে একটা জিনিস বুঝতে হবে যে অন্ত হ্যালোজেন কাকে বলে। অন্ত হ্যালোজেন যৌগ মানে দুটো হ্যালোজেন পরস্পরের সঙ্গে যদি যুক্ত হয় আলাদা, বুঝা গেল? দুটো যদি আলাদা হ্যালোজেন অ্যাটম পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটাকে অন্ত হ্যালোজেন বলবো। তারপরে বলা আছে ছদ্ম হ্যালোজেন। ছদ্ম হ্যালোজেন কি কি আছে সেগুলো একবার দেখে নাও। CN2, SCN2, এগুলো হচ্ছে কি ছদ্ম হ্যালোজেনের উদাহরণ। তাহলে 2 নম্বরে ছদ্ম হ্যালোজেন, তাহলে 2 নম্বরে ছদ্ম হ্যালোজেন কি? একটাই অপশানে আমি দেখতে পাচ্ছি, তাহলে সি অ্যান্সার।
আশা করি ক্লিয়ার হয়েছে। 14 নম্বরে বলা হয়েছে যে I2 অণু অধ্রুবীয় হয় এটি জলে অদ্রাব্য। অবশ্যই I2 কি অধ্রুবীয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা জলে অদ্রাব্য। কিন্তু Ki দ্রবণে দ্রাব্য, Ki মিশ্রিত জল দ্রবণে I3 আয়ন তৈরি করে অবশ্যই। তাহলে এখানে Ki দ্রবণে যদি I2 কে দেওয়া হয় তাহলে কি হবে, K প্লাস প্লাস হচ্ছে I3 মাইনাস, I3 মাইনাস গঠন করে। তাহলে প্রথম কাজ যেটা বলা আছে সেটাও ঠিক, I2 অণু অধ্রুবীয় হওয়ায় এটি জলে অদ্রাব্য কিন্তু Ki দ্রবণে দ্রাব্য, আর Ki মিশ্রিত জলীয় দ্রবণে একটি I3 মাইনাস আয়ন গঠন করে দ্রাব্য হয়। তাহলে এও ঠিক এবং বিও ঠিক, এবং এ উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, নিচের ফ্লোরাইড যৌগগুলোর মধ্যে কোনগুলো আর্দ্র বিশ্লেষণে Xc গ্যাস মুক্ত হয়? ঠিক আছে, তাহলে Xc যেটা আছে XCF2 এবং XCF4 এর সঙ্গে যদি রিয়াকশান করে তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি, তাহলে সেক্ষেত্রে জেনন গ্যাস মুক্ত হয়। ঠিক আছে, তাহলে অপশান এইটা আর এটা দুটোই হবে, জেনন আর এইটা যেটা আছে সেটা অ্যান্সার হচ্ছে 1 আর 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো XCF6 যেটা আছে XCF6, এটা যখন ফ্লোরাইড যৌগের সঙ্গে রিয়াকশান করবে, ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ করবে, H2O দিবে, তখন তৈরি হবে কি XCO3 তৈরি করবে, প্লাস হচ্ছে HF। ঠিক আছে, তাহলে সেই কারণে জেনন মুক্ত হতে পারে না। বোঝা গেল লাস্টেরটা। 16 নম্বরে জিজ্ঞাসা করা হয়েছে যে XCOF4, XCF6, XCO3, XCO4 এগুলোর আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে, তাহলে হাইব্রিডাইজেশন যদি আমি দেখি জেননের ক্ষেত্রে কত আছে, এই ফার্স্টেরটা জেননের হচ্ছে 8 প্লাস অক্সিজেন বাদ ফ্লোরিন 4 বাই হচ্ছে 2, তার মানে কত হচ্ছে 8 4 12, 12 বাই 2 মানে 6 যদি হয় তাহলে এটা হচ্ছে sp3d2। sp3d2 যদি হয় তাহলে সেটা কি হবে, আমাদের অক্টাহেড্রাল। কিন্তু আমি দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা কীরকম হবে, স্ট্রাকচারটা দেখো, জেনন যেটা আছে এইভাবে আছে, এখানে এফ এফ আর একটা আছে অক্সিজেন, তাহলে এটা স্কোয়ার পিরামিডাল, বর্গ পিরামিডেও হবে। তাহলে এই যে জেনন যেটা আছে সেটা হচ্ছে বর্গ পিরামিডীয়। তারপর XCF6, এক্সের কত, এক্সির কত আছে, এক্সি হচ্ছে 8 ভ্যালেন্স ইলেকট্রন প্লাস 6, 8 আর 6 14, 14কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আমাদের, এটা ক্যালকুলেশনটা বুঝতে পারছো তো, এখানে 8 প্লাস হচ্ছে 6 ডিভাইড বাই 2, তাহলে কত হবে 8 আর 6 14, 14 যদি হয় তাহলে 7 হবে, 7 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি আছে, এটার হাইব্রিডাইজেশনটা হচ্ছে কত sp3d3, 7টা হলো, এটা হচ্ছে পঞ্চভুজ, এটা হবে। ঠিক আছে, ঠিক আছে, আর উপরে একটা কি দিয়ে দিলাম, ফ্লোরিন 6টা আছে, 1 2 3 4 5 6, আর নিচে একটা লোন পেয়ার, তাহলে এটা কি হচ্ছে বিকৃত অষ্টতলকীয়। এরপরে কোনটা আসছে দেখো XCO3, X মানে হচ্ছে 8, অক্সিজেন ধরা যাবে না, তাহলে 8কে 2 দিয়ে যদি ভাগ করি কত হবে, 4 হবে, 4 মানে কি sp3, তাহলে এটা যদি XCO3টা sp3 হয় তাহলে কি হবে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল যদি হয় তাহলে কীরকম হবে, এরকম ডবল ওয়ান, হ্যাঁ, আর একটা লোন পেয়ার ওপরে, এটা পিরামিডাল, তাহলে পিরামিডীয় হবে এটা। আর XCOF4 যেটা আছে সেটাও sp3 হবে কিন্তু ওপরে একটা অক্সিজেন থাকবে, বুঝলো, এটা ওপরেও একটা অক্সিজেন থাকবে। তাহলে কি হচ্ছে, এটা টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। তাহলে মিলিয়ে নাও, যেটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো এই রিয়াকশানটা মনে রাখতে হবে, যদি আমাদের এখানে RCOO তার সঙ্গে যদি Ag থাকে, এটা যদি 2 নিই তার সঙ্গে আমি I2, আর এখানে যদি আমাকে CCl4 আর যদি হিট দেওয়া হয় তাহলে তৈরি হবে কি, এই RC ডবল বন্ড ও এবং আর একটা এক্সট্রা যে আর আছে সেটা যুক্ত হয়ে যাবে, এটা এক্সট্রা তৈরি হবে। তাহলে এটা আছে আমাদের গ্রুপ সি, অপশান সি, সেটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে রিভিশন করে নিতে হবে। আশা করি আমার যতগুলো টেস্ট পেপারে আছে সবগুলো করে দেওয়ার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে। দেখো ইথিলিডিন ক্লোরাইড, ইথিলিডিন যে ক্লোরাইডটা আছে সেটা হচ্ছে CH3, এখানে ইথ কথা আছে, ইথ মানে কি, ইথ মানে দুটো কার্বন, তার সঙ্গে এইরকমভাবে দুটো কি আছে, ক্লোরিন আছে, বোঝা গেল। আমরা জানি যে জেমিনাল যদি হয়, জেমিনাল মানে একই কার্বনের সঙ্গে যদি দুটো হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, জেমিনাল। ঠিক আছে, বা জেম ডাইহ্যালাইড, এটাকে জেম বলা হয় বা জেমিনাল ডাইহ্যালাইড বলা হয়। আর যদি পাশাপাশি কার্বনে থাকে দুটো হ্যালোজেন তাহলে সেটাকে ভিস বা ভিসিনাল বলা হয়, ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইথিলিডিন ক্লোরাইডের ক্ষেত্রে দুটো কার্বন দুটো ক্লোরিন একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে অবশ্যই এটা কী হবে,
এটা হচ্ছে জেমিনাল বা জেম ডাইহ্যালাইড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে বলা হয়েছে নিম্নোক্ত কোন বিকারকটি অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক ব্রোমিনেশনের সবচেয়ে উৎকৃষ্ট, ঠিক আছে। তাহলে অ্যালাইলিকের ক্ষেত্রে দেখো যদি CH2 ডবল বন্ড CH3, তাহলে এই পজিশনটা হচ্ছে অ্যালাইলিক পজিশন, ঠিক আছে। তাহলে ডবল বন্ডের এই পজিশনে যদি তুমি ব্রোমিন অ্যাড করতে চাও, এই যে মিডিল পোর্শনে ধরো এটাতে তুমি অ্যাড করতে চাইছো, তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে মার্কানিকাফ রুল বা মার্কানিকাফ অ্যাডিশন, যেখানে HX এর X পার্ট সেই কার্বনে যুক্ত হবে ডবল বন্ডে যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, এটা মার্কানিকাফ। আর যদি বেশি হয় পারক্সাইড ইফেক্ট যদি দাও তুমি, পারক্সাইড দিলে তাহলে এই কার্বনে যুক্ত হবে এই CH2 এর, বোঝা গেল। কিন্তু এই দুটো বাদে যদি তার পাশের কার্বনকে, ডবল বন্ডের পাশের কার্বনকে আমরা কি বলি? অ্যালাইলিক পজিশন বলি। তাহলে এই পজিশনে যদি তুমি NBS, এই পজিশনে যদি তুমি ব্রোমিন অ্যাড করতে চাও তাহলে NBS ব্যবহার করতে হবে। আর যদি তুমি ভাবো আমি এটা ক্লোরিন অ্যাড করবো, SO2Cl2, বোঝা গেল। এখানে ক্লোরিন অ্যাড করতে চাইলে SO2Cl2, SOCl2 না কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে CH2 ডবল বন্ড CH, এটা হচ্ছে CH2Br। তাহলে NBS মানে হচ্ছে N ব্রোমোসাক্সিনামাইড। আশা করি বুঝতে পেরেছ। নিম্নলিখিত ব্রোমাইডগুলোর সক্রিয়তার সঠিক ক্রম, ঠিক আছে। ব্রোমাইডের মধ্যে সক্রিয়তা, এখানে সক্রিয়তার পরে আর কিছুই বলা হয়নি। তাহলে সক্রিয়তা যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব? যে এটা আছে 1 ডিগ্রি, ঠিক আছে। প্রথমেরটা আছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেটাও 2 ডিগ্রি, এবং নিচে যেটা আছে সেটাও 2 ডিগ্রি, হ্যাঁ, এটা 2 ডিগ্রি। কিন্তু এটা 2 ডিগ্রি প্লাস হচ্ছে এটা রেজোনেন্স স্টেবল, কারণ কি CH2 ডবল বন্ড CH, এটা যদি কার্বোক্যাটায়ন তৈরি করে তাহলে এটা প্লাস হবে, এটা CH3 হবে, বোঝা গেল। তাহলে এইটা রেজোনেন্স হবে, তার জন্য এটা হচ্ছে বেশি স্টেবল। 2 নম্বর হচ্ছে সব থেকে বেশি স্টেবল। তাহলে স্টেবিলিটির দিক থেকে যদি দেখি 2 নম্বর সব থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন। আগে ভালো করে দেখো, কার্বোক্যাটায়ন কিন্তু স্টেবল কার্বোক্যাটায়ন, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। কার্বোক্যাটায়ন 2 বেশি, তারপর 2 ডিগ্রি তো অবশ্যই বেশি হবে, তার মানে এটা 3 নম্বর, ঠিক আছে। তারপরে আসছে 1 নম্বর। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি কার্বোক্যাটায়ন বলে মানে কি 2 স্টেপ প্রসেস, 2 স্টেপ মানে SN1 রিয়াকশান। তাহলে SN1 রিয়াকশান যদি বলতো তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হতো? স্টেবিলিটি যেহেতু এই বরাবর যাচ্ছে তাহলে আমাদের SN1 রিয়াকশানের রিয়াক্টিভিটিও সেম একই হবে, 2 তারপর 3 তারপর 1, সি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে ক্লোরোফর্মকে NaOH এর জলীয় দ্রবণে উত্তাপ্ত করলে কি উৎপন্ন হবে? যদি ক্লোরোফর্ম কি আছে CCl4 CHCl3, তার সঙ্গে যদি NaOH রিয়াকশান করানো হয় তাহলে তৈরি হবে কি HCOONA, বুঝালো? HCOONA, ক্লিয়ার? 100 আণবিক ভর, এই কোশ্চেনটা কিন্তু একটু জটিল আছে, ঠিক আছে। জটিল মানে কিছুই না সেরকম, কিন্তু দেখো 100 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যালিফ্যাটিক পলিহাইড্রিক যৌগের অ্যাসিটাইলেশন মানে কি? এই OH গ্রুপ আছে, OH গ্রুপে অ্যাসিটাইল গ্রুপ প্রবেশ করবে, মানে এইখানে O তারপর C ডবল বন্ড ও CH3, এই গ্রুপটা অ্যাড হবে, বোঝা গেল? OH এর পরিবর্তে O CO CH3 অ্যাড হচ্ছে। কি বলা হয়েছে? বিক্রিয়ায় 390 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যাসিটাইল জাত উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে যৌগের OH এর সংখ্যা কত? তাহলে প্রথমে দেখো কত ছিল, 180 গ্রাম ওজন ছিল, তারপর বেড়ে কত হলো 390, তাহলে টোটাল বেড়েছে কত 012, 210 গ্রাম ওজন বেড়ে গিয়েছে, ঠিক আছে। 210 যদি হয় গ্রাম বলছি, আণবিক ভর বেড়েছে 210। তাহলে এখান থেকে রিপ্লেস হয়েছে কি OH থেকে O CO CH3, মানে বেড়েছে কত? OH এখানে বাদ দিলাম, তাহলে এটা অক্সিজেন বাদ গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন বাদ গেল, মানে 2টো হাইড্রোজেন হলো। তাহলে এখানে পড়ে থাকছে কত? পড়ে থাকছে হচ্ছে কার্বন, যার ভর হচ্ছে 12, প্লাস একটা অক্সিজেন যেটা হচ্ছে 16, এবং একটা পড়ে আছে কার্বন যেটা হচ্ছে 12, এবং 2টো হাইড্রোজেন, 2 হাইড্রোজেন মানে হচ্ছে 2। তাহলে টোটাল ওয়েটটা কত হয়েছে? এখানে হচ্ছে 10, 20, 30, 40, 42। তাহলে OH এর অ্যাসিটাইলেশন হওয়ার ফলে আণবিক ওজন বাড়ছে কত? একটা OH এর ফলে 42। তাহলে টোটাল বেড়েছে কত? 210কে যদি তুমি 42 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 5 দুগুণে 10, 5 চলে আসছে, আর 4 5 20, তাহলে 5। তাহলে অ্যান্সার কী হবে? 5টা OH-কে রিপ্লেস করেছে কি অ্যাসিটাইলেশনের মাধ্যমে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার হলো তো? দেখো, না বুঝতে পারলে কিন্তু আরেকবার দেখবে ভিডিওটা।
এরপরে দেখো নিচের কোনটি আয়োডোফর্ম, বানানটা একটু ভুল এসছে, আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেওয়ার জন্য দুটো ফাংশনাল গ্রুপ দরকার, সেটা হচ্ছে কি CH3 C ডবল বন্ড ও এইটা থাকা দরকার, অথবা CH3 CHOH, এই দুটো ফাংশনাল গ্রুপ যাদের মধ্যে আছে তারা আয়োডোফর্ম দেখাবে। তাহলে CH, এটা কি আছে CH3, প্রথমটা কি আছে ভালো করে দেখো, এটা CH3 CH, এখানে একটা H লিখলাম, এটা OH, তার মানে এটা আয়োডোফর্ম গ্রুপ দেবে, তাই তো। CH3 CHOH, একটা এইচকে বাইরে বের করে নিলাম, এটা দেবে, ঠিক আছে, এটা দিল। তারপরে দেখো 2 নম্বরেরটাই দেখো CH3 CH2 CH, দুই তো না, এটা C হচ্ছে, এটা হচ্ছে কি CH3 CH2 CHOH CH2 CH3। তাহলে আমাদের দরকার কি CH3, কি দরকার ছিল আমাদের CH3 CHOH ছিল, কিন্তু এটাতে তো নেই, তার মানে এটাই হচ্ছে ভুল অপশান। অন্যগুলো তুমি দেখতে পারো। এটা ফেনলের সঙ্গে কি আছে, ফেনলের সঙ্গে এইটা যেটা আছে, ফেনলের সঙ্গে এটা C ডবল বন্ড ও CH3, মানে এই গ্রুপটা আছে, এটা থাকলে আমাদের কাজ হয়ে যাবে, এক্ষেত্রেও আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে C, কারণ এটা ভুল, ভুল মানে ঠিক, কারণ এখানে আমাদের। তারপর দেখো ফেনল এবং স্যালিসাইলিক অ্যাসিডের রাসায়নিকভাবে পৃথক করতে গেলে কি ব্যবহার করব। তাহলে ফেনল আছে, ফেনলে আছে কি, ফেনল কিন্তু একটা জিনিস বলছি শোনো, যদি প্র্যাকটিক্যাল করতে যাও, ঠিক আছে, কোনো দিন, তাহলে ফেনল সম্পর্কে কিন্তু একটু অবগত হতে হবে, ঠিক আছে, কারণ ফেনল বার্নিং খুবই মারাত্মক, ঠিক আছে। আমার এই তো এখনও দাগ আছে প্র্যাকটিক্যালে, এটা ফেনল বার্নিংয়ের জন্য হয়েছে, তো খুব একটা বেশি না এটা, কিন্তু ফেনল কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার, ঠিক আছে। আর স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে এটা অ্যাসিডিক, তাহলে COOH গ্রুপ আছে, COOH যদি গ্রুপ থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি NaHCO3 যদি দিয়ে দাও তাহলে কী হবে, CO2 গ্যাস বেরোবে, তাহলে ফেনল এবং স্যালিসাইলিক অ্যাসিডের রাসায়নিকভাবে পৃথক করতে NaHCO3 ব্যবহার করা হবে, ক্লিয়ার। এরপরে দেখো মিথাইল ফিনাইল ইথার উৎপাদনের জন্য উৎকৃষ্ট বিকারক কি, মিথাইল ফিনাইল, ঠিক আছে, মানে এইরকম ইথার, এটার জন্য উৎকৃষ্ট বিকারক কি, উইলিয়ামসন ইথার সিনথেসিস দরকার আমার, তাহলে উইলিয়ামসন ইথার সিনথেসিসের জন্য এখানে মিক্সড ইথার তৈরি করা যায়, ONA দরকার, তার সঙ্গে CH3 Cl বা Br, এখানে Br আছে, তার মানে এটা দরকার, তাহলে এটা কোথায় আছে PHBr MEONA, না 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 এটা না, ONA কোথায় আছে, PH ফেনল, তারপর ONA, তারপর মিথাইল, এটা হবে না, তাহলে PHONA, ঠিক আছে, তার সঙ্গে CH3Br, তাহলে ডি এরটা আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল, আমাদের হয়ে এসছে, আর খুব সহজেই হয়ে যাবে এটা আশা করি। নিচের যৌগগুলোর ক্রমহ্রাসমান আম্লিকতা, এখানে এই কোশ্চেনটা আমার প্রিন্ট করা যায়নি, সম্ভব হয়নি, ঠিক আছে। এখানে NO2 গ্রুপ যদি থাকে, এটা মিথক্সি গ্রুপ আছে, OCH3 গ্রুপ যেগুলোতে আছে সেগুলোর কি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, বোঝা গেল, এগুলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর এগুলো যদি থাকে তাহলে ফেনলের কী হবে, ফেনলের অ্যাসিডিটি কী হবে, ডিক্রিজ, কমবে, কমবে, ঠিক আছে, কমবে অ্যাসিডিটি, কারণ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এই OH এর কনসেন্ট্রেশন কী করবে, বাড়িয়ে দেবে, বোঝা গেল। তাহলে যেটাতে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা মিথক্সি, এই মিথক্সি আছে, এদের কি হবে, এদের অ্যাসিডিটি কম। আর এখানে NO2 গ্রুপ দেখছি, নাইট্রো গ্রুপ, এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যার হচ্ছে অ্যাসিডিটি কী হবে, বাড়বে যদি থাকে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে অ্যাসিডিটি কী হবে, বাড়বে। তাহলে ইলেকট্রন এই দুটো তো সব থেকে কম হলো, বোঝা গেল, আর সব থেকে বেশি কোনটা, বেশি হচ্ছে এই যে নাইট্রোফেনল আর এই নাইট্রোফেনল। এবার এই দুটোর মধ্যে একটা 4 পজিশানে আছে, একটা 3 পজিশানে আছে, তাহলে প্যারা পজিশানে যেটা আছে, মানে 4 পজিশানে যেটা আছে, ছবি হলে আরও ক্লিয়ার হতো, সেটা কিন্তু ম্যাক্সিমাম অ্যাসিডিটি দেখাবে, বোঝা গেল। তাহলে 4 পজিশানে যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে আসছে 3 পজিশান, মানে 2-এর পর 4, 2-এর পর 4 যদি চলে আসে, দেখো আর কোনো অপশানই নাই, এই একটাই অপশান। তারপরে হচ্ছে ফেনল, ফেনল নর্মাল অবস্থায় আছে, তারপর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে সেখানে 3 নম্বরে কী আছে, 3 মিথক্সিফেনল, তারপরে আসছে 4 মিথক্সিফেনল। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। নাইট্রো গ্রুপে তুমি আরেকটা জিনিসও দেখতে পারো, 2 আর 4-এ কী আছে, 2 আর 4 এই দুটোতে নাইট্রো, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে কি অন্যগুলো দেখার দরকারই নেই, সব থেকে অ্যাসিডিক কী হবে, 2 আর 4, সব থেকে অ্যাসিডিক 2 আর 4, একটাই অপশান এলিমিনেট করতে শিখো, ঠিক আছে, যেহেতু MCQ কোশ্চেন আছে, আশা করি অসুবিধা হবে না। এরপরে দেখো কি আছে, নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল,
মনোস্যাকারাইডগুলোর পলিহাইড্রক্সি কার্বনিল যৌগ ও আলোক সক্রিয়। তারপর ফ্রুক্টোজ ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে না কারণ এটি কিটো যৌগ, এবং ডি গ্লুকোজে ডি মনোজ পরস্পরের সঙ্গে C2 অ্যাপিমার, সি আলফা গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ পরস্পরের অ্যানোমার। তাহলে এখানে কি বলা হয়েছে যে ফ্রুক্টোজ ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে, এটা মাথায় রাখতে হবে। কারণ এটা কি, ফ্রুক্টোজ হচ্ছে বিজারক সুগার, তাহলে অবশ্যই কি করবে, সেটা বিজারিত করতে পারবে। দেখো গ্লুটামিক অ্যাসিডের ক্ষেত্রে কি বলা হয়েছে, গ্লুটামিক অ্যাসিডের বলা আছে পিকে ভ্যালু অফ আলফা COOH এবং PKA2 অফ আলফা NH3 প্লাস এবং PK3 অফ COOH দেওয়া আছে। এটা গ্লুটামিক অ্যাসিডের সমতড়িৎ বিন্দুর মান। তাহলে সমতড়িৎ বিন্দুর মান এখানে COOH বলেছে, অ্যাসিডের যেহেতু বলেছে, তাহলে এই যে ভ্যালুটা আছে আর এই যে ভ্যালুটা আছে, দুটোর অ্যাভারেজ যেটা আছে সেটা আমি বের করে দেবো। তাহলে কি হচ্ছে, মান হচ্ছে PKA1 প্লাস হচ্ছে PKA3 বাই হচ্ছে 2। তাহলে কত আছে 2.2 প্লাস হচ্ছে 4.3 বাই হচ্ছে 4.3 বাই 2, 6.5 বাই 2, 6.5 বাই যদি 2 হয় তাহলে 3.25 হবে, 3.25 অ্যান্সার আছে। হ্যাঁ 3.25, ঠিক আছে, বোঝা গেল। এই দুটোর অ্যাভারেজ করে দিলে সেটা বেরিয়ে যাবে। বায়োমলিকুলস, এই চ্যাপ্টারটা খুবই সুন্দর, পড়তে ভালো লাগে। গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখবো, দেখো এটা আমাদের গ্লুকোজের সঙ্গে পারায়োডিক অ্যাসিডের রিয়াকশানে যদি হয় তাহলে এটা, তাহলে তিনেরটা হচ্ছে সি, তিনেরটা সি কোথায় আছে, তিনেরটা সি, আরে বাবারে সবগুলোই তো আছে, তিনেরটা, তো ডিটা বাদ গেল, এলিমিনেট হলো, ঠিক আছে। তারপর গ্লুকোজে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন দিলে কি হবে তোমার, সেটা ওসাজন তৈরি করবে। তার মানে বি, চারেরটা বি কোথায় আছে, দেখো এটা এ, তার মানে বাদ চলে গেল, চারেরটা বি এটা আছে, এটা দেখার দরকারই নেই আর। তারপরও দেখতে হবে, দেখো গ্লুকোজ Br2 এবং H2 যদি হয় তাহলে সেটাকে কী তৈরি করবে, সেটা গ্লুকোনিক অ্যাসিড তৈরি করবে, তাই না। তাহলে কত নম্বর আসছে, একেরটা ডি, তার মানে এটাই ঠিক আছে, আর দেখার দরকার নাই, ঠিক আছে। এটা হলো এটা হচ্ছে স্যাকারিক অ্যাসিড, দুয়েরটা হচ্ছে এ, ঠিক আছে, বোঝা গেল তো। এত ডাইরেক্ট রিয়াকশান, এগুলো পড়লে খুব সহজ। আশা করি আমাদের পরবর্তী ক্লাস যখন আসবে দেখবে, আমরা তো সবেমাত্র শুরু করলাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার একদম পুরো ইনফরমেশানের সাহায্যে, মানে ইনফরমেশান একদম ফুল ডিটেলসে থাকবে এবং কনসাইজ হবে, খুবই ছোট। তার মধ্যে আমরা চ্যাপ্টারগুলোকে শেষ করার চেষ্টা করব, আশা করি খুব অল্প দিন পরেই দেখবে রেগুলার বেসিসে আমরা ক্লাস আপলোড করব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব, এবং পরবর্তীকালে ম্যাথেও আমাদের ভাবনা চিন্তা আছে, ঠিক আছে। দেখো সেলুলোজে নিম্নলিখিত কোন বন্ধন দ্বারা ডি গ্লুকোজ এককগুলো পরস্পরের সংবদ্ধ থাকে। তাহলে প্রথমে তোমাকে মনে রাখতে হবে সেলুলোজে অ্যাকচুয়ালি কী আছে, সেলুলোজে গ্লুকোজ আছে, গ্লুকোজের সঙ্গে গ্লুকোজের গ্লাইকোসাইডিক বন্ড, এবং এখানে সবগুলোই গ্লাইকোসাইডিক বলা আছে, তাহলে এটা শুধু মনে রাখতে হবে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। এরপরে আসছে নিউক্লিও অ্যাসিডের শৃঙ্খলে কোন ক্রম বর্তমান। তাহলে এখানে আমরা জানি বেস সুগার ফসফেট, তাই তো, কী আছে, এটা আছে বেস সুগার ফসফেট, বেস মানে ক্ষারক, সুগার ফসফেট, আশা করি ক্লিয়ার হয়েছে। এটা আমরা একদম শেষের দিকে চলে এসেছি, 32 নম্বর কোশ্চেন। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, ঠিক আছে, টেস্ট পেপার সলভিং, আমাদেরকে কমেন্টে জানাও, আমরা খুব শীঘ্রই ফিজিক্স এবং বায়োলজির ক্লাস আপলোড করে দেবো, ঠিক আছে। দেখো আমাদের ক্যামেরাতে চার্জ একদম 0 হয়ে গেছিলো। তাহলে এই 32 নম্বর কোশ্চেনে আছি যে ড্যাক্রোন একটি পলিস্টার পরিমাণ, হ্যাঁ অবশ্যই ঠিক কথা, এবং ড্যাক্রোনের মনোমার ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড তো না, টেরিথ্যালিক অ্যাসিড হবে, তাই না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দেখো এটা তো ঠিক আছে পলিস্টার পলিমার, কিন্তু এটা থ্যালিক অ্যাসিড নয়, তাহলে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো দুটো কোশ্চেন আছে, তিনটে আছে। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, নাইলন 6,6 মনোমার হলো ক্র্যাপ্লোল্যাকটম, না ভুল, সঠিক নয়, এটাই তো ঠিক, সঠিক নয়, হয়ে গেল। কারণ নাইলন 6,6 কী আছে, দেখো নাইলন 6,6 কী আছে, একটা আছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর একটা হচ্ছে কি অ্যাডিপিক অ্যাসিড, তাই তো। তাহলে এই দুটো, তাহলে এটাই ঠিক আছে, যেটা সঠিক নয় সেটাই অ্যান্সার। বুনা এসে অ্যাক্রিলোনাইট্রাইল, এন আছে, হ্যাঁ ঠিকই আছে। ব্যাকেলাইটের ফর্মালডিহাইড, ঠিক আছে। বুনা এসে স্টাইরিন, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটাই হবে। এরপরে 34 নম্বর কোশ্চেন আছে যে পিভিসিটা দেখো, এটা হচ্ছে হোমোপলিমার, পলিভিনাইল ক্লোরাইড, তাই তো।
নাইলন 6,6 সংঘনন বা কনডেন্স পলিমার, নাইলন 2,6 এটা জৈব পলিমার, জৈব বিশ্লেষ্য পলিমার, আর প্যানকে আমরা কি বলি, ওরলন। তাহলে মিলিয়ে নাও, যেটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিচের কোন মনোমার দুটি থার্মোসেটিং পলিমার গঠন করে। থার্মোসেটিং বলেছে, থার্মোসেটিং বলে দিই, থার্মোসেটিং এবং থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক মানে কি, ধরো কোনো একটা জিনিসকে, এই জিনিসটাকে আমি গরম করছি, এটা নরম হবে, আবার ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে, আবার যদি গরম করি আবার নরম হবে, আবার ঠান্ডা করলে শক্ত হবে। এই প্রসেস যদি রিপিটেশন হতে থাকে তাহলে সেটাকে থার্মোপ্লাস্টিক বলি। কিন্তু এটাকে যদি আমি হিট দিলাম, নরম হলো, তারপর আবার যদি ঠান্ডা করার পরে আবার যদি হিট দেওয়া হয় তাহলে আর নরম হয় না, সেটাকে বলা হয় থার্মোসেটিং। আর থার্মোসেটিং পলিমারের উদাহরণ হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন, যেটাকে বেকেলাইট বলে। বেকেলাইট যেমন টিভি এবং সিডির ক্ষেত্রে আমরা যে ব্যবহার করি ওই রিমোট কন্ট্রোল যেটা আছে, এসি, এগুলো সব বেকেলাইট দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা 35টা কোশ্চেন খুব সহজভাবে বুঝে নিতে পারলাম। আশা করি তোমরা পরীক্ষা আস্তে আস্তে এগুলো রিভিশন করবে। আমাদের পরবর্তী ক্লাস দেখবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব আশা করি। ঠিক আছে, আর কমেন্ট করে জানাও কেমন হচ্ছে আমাদের ক্লাস। থ্যাংক ইউ।